হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেল। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ডব্লিউবিটি এর যে 2021-এ যে ডব্লিউবিটি বেরিয়েছে তার সেট 1 থেকে আমি কোশ্চেন শুরু করব। প্রথমে আমি আজকে সেট 1-এর 180 নম্বর পেজের যে ম্যাথামেটিক্সগুলো আছে, শর্ট কোশ্চেন, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সেই সমস্ত আজ অঙ্কগুলো সমাধান করে দেবো। ওকে, এরপরে একটা করে ম্যাথামেটিক্স যাবে বা একটা করে ফিজিক্যাল সায়েন্স যাবে। এই করে তোমাদের ডব্লিউবিটি এর যে সমস্ত কোশ্চেন আছে সেইগুলো সবই সমাধান করার চেষ্টা করো। ওকে, তো আমরা শুরু করবো। শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে আর ভিডিওতে একটা লাইক দেবে। ওকে, তো প্রথম অঙ্কটা দেখে নাও। তোমাদের এখানে পেজ নাম্বার দেখে নাও, পেজ নাম্বার 180, সেট 1 ডব্লিউবিটিএ। ওকে, যাদের কাছে ডব্লিউবিটিএ নেই তারা ডেসক্রিপশন যাবে, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে এই পেজটা ডাউনলোড করে নেবে, তাহলে কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে দেখে নাও প্রথম যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা কি আছে দেখে নাও। পি টাকার R% হারে n বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হলে n এর মান a = 2 বছর, b = 1 বছর, c = 3 বছর, d = 4 বছর। তাহলে কি হবে দেখে নাও এটা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর একের আই। ওকে, একের আই সেট 1 পেজ 180। ওকে, ডব্লিউবিটিএ 2021-এর। তাহলে দেখে নাও এখানে বলছে কি পি টাকার, তাহলে আসল কত বলেছে? আসল হচ্ছে পি টাকা, সুদের হার R%। ওকে, সুদের হার বলেছে কি R%, বছর, সময় বলেছে n বছর। ওকে, সময় বলেছে কি n বছর, চক্রবৃদ্ধি সুদ সরল সুদ দুটোই সমান বলছে। ওকে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দুটোই সমান হলে n এর মান কত হবে, এই nটার মান কত হবে? তার সরল সুদ কত হবে? n বছরের সরল সুদ, n বছরে সরল সুদ, সেটা কত? I = P আর বছরটা টি এর জায়গায় n বলেছি n/100, এটা আমরা বলেছি। এবং চক্রবৃদ্ধি সুদ কত হবে দেখুন, এবং চক্রবৃদ্ধি সুদ সেটা কত হবে? I = দেখে নাও, টোটাল অ্যামাউন্ট থেকে আমরা আসলটা বাদ দেবো, অর্থাৎ I = আমার অ্যামাউন্ট ছিল কি P × 1 + R/100 পাওয়ার n - P। ওকে, এবারে এই দুটোকে কম্পেয়ার করো। এটাকে যদি আমি 1 বলি, এটাকে 2 নম্বর সমীকরণ বলছি। তাহলে দেখে না এই দুটো সুদ, এটা হচ্ছে সরল সুদ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই সুদটা কখন সমান হবে ভালো করে যদি লক্ষ্য রাখো। আমি যদি দেখে না n = 1 বসিয়ে দিলাম, n = 1, তাহলে n = যদি 1 বসিয়ে দিই, তাহলে I = কী হবে দেখে নাও? PR/100। ওকে, আর এখানে দেখে নাও I' = P × 1 + R/100 × 1 - P। আমি n = 1 বসিয়ে দেখে নাও, n = 1 বসিয়ে, তাহলে I' = যদি গুণ করতে P + PR/100 - P, তাহলে এই P কাটবে, তাহলে I' = PR/100। তাহলে দেখে নাও I' = PR/100, এখানে I = PR/100। তাহলে কখন হলো? তাহলে n এর মান কত ধরতে দেখে নাও, n = 1। তাহলে n = এটা হচ্ছে সবথেকে সহজ প্রসেস, মানে খুব দ্রুত ক্যালকুলেশন করার জন্য। যেহেতু এটা এমসিকিউ আছে, সেই জন্য আমরা এইভাবেই সমাধান করবো, কারণ এতে বড়োভাবে করতে গেলে সেটা অনেক বড় হয়ে যাবে। সবথেকে বেস্ট হচ্ছে আমি দুটোকে কম্পেয়ার করবো। I আর I' বলতে দুটো সমান, তাহলে I আর I' কখন সমান হবে? তাহলে n এর মান কত হলো? তাহলে আমি n এর মান প্রথমে 1 ধরবো, n এর মান 1 ধরে দেখবে এই P কেটে যাবে, তাহলে PR/100 চলে আসছে এখানে, আর I = PR/100 আসছে। তাহলে n = কত হবে? 1 বছর। তাহলে এখানে অপশান কি আছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর, 1 বছর। তাহলে যদি P এর মান, এটা আমরা সবাই জানি যে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দুটোই সমান হয়। 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দুটোই সমান হয়, আলাদা হয় না। যখন এটা আবার পরের বছর হয় তখন সেটা চেঞ্জ হয়। তাহলে এখান থেকে বুঝলাম যে n = 1 ধরলে I' এবং I দুটোই ইকুয়াল হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 2 নম্বর অঙ্কটা কি আছে। A 500 টাকা 9 মাসের জন্য এবং B 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায়ী নিয়োজিত করলো। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো, এখানে বলেছে প্রথম অপশানটা বলতে দেখো, অপশান এ 3:2, অপশান বি 5:6, অপশান সি 6:5, অপশান ডি 9:5।
তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে দেখানো, খুবই সহজ আছে এটা। তাহলে যখনই বিভিন্ন মাসের জন্য কেউ টাকা নিয়োজিত করবে, এখানে একটাই কনসেপ্ট আমাদের ইউজ করতে হবে, প্রত্যেকটাকে আমাকে এক মাসে নিয়ে যেতে হবে। ওকে, এক মাসে নিয়ে যেতে হবে। তাহলে সেটা কীভাবে করে দেখানো, তাহলে এখানে 1/2। ওকে, তাহলে বলেছে কি এ 500 টাকা 9 মাসের জন্য দিয়েছে। তাহলে বলেছে কি দেখানো, লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, সেটা কত হলো। তাহলে এখানে বলতে পারি আমরা এ যেই টাকা, এ 500 টাকা, এ 500 টাকা 9 মাসের জন্য দিলে, 9 মাসের জন্য দিলে বছর শেষে যে লাভ হবে সেই লাভ 1 মাসে পেতে, 1 মাসে পেতে একে মূলধন দিতে হবে তাহলে এটা গুণ করতে হবে, কারণ 500 টাকা 9 মাস খাটিয়েছে, তা তারপরে বছরে যা লাভ হবে সেই লাভটা যদি সেই 1 মাসে পেতে যায়, তাহলে কী হতো, তার মূলধন বাড়াতে হবে। তাহলে 500 × 9, তাহলে 5 × 9 = 45, 4500 টাকা, 4500 টাকা তাকে দিতে হবে। তাহলে একইভাবে অনুরূপভাবে বি কত টাকা দেখানো, বি 600 টাকা, বি 600 টাকা 5 মাসের জন্য দিলে বছর শেষে যে লাভ হবে, বছর শেষে যে লাভ হবে সেই লাভ 1 মাসে পেতে, 1 মাসে পেতে বিকে দিতে হবে, বিকে দিতে হবে কত দেখে নাও, 600 টাকা 5 মাস, তার 600 × 5, তাহলে 5 × 6 = 30, 30,000, তাহলে এত টাকা। তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত, অতএব এ এবং বি এর মূলধনের অনুপাত তাহলে কী হবে, এর কত হচ্ছে 4500 = 3000, তার দুটো শূন্য কেটে যাচ্ছে, দেখেন দুটো শূন্য কাটলো, 15 দুগুণে কাটো, 3 × 15 = 45, 15 দুগুণে 30, তাহলে কত হচ্ছে 3:2। তাহলে অ্যান্সার কত আসবে 3:2। এখানে দেখেন অপশান আছে কি, অপশান এ 3:2, অপশান বি 5:6, অপশান সি 6:5, অপশান ডি 9:5। তাহলে সঠিক উত্তর হবে কি অপশান এ, অপশান এ হচ্ছে সঠিক উত্তর 3:2। ওকে, এইটা হচ্ছে আমার সঠিক উত্তর। তো নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখানো কি আছে, x proportional to y এবং y proportional to 1/z হলে a = x proportional to z, b = z proportional to 1/x, xz = 1, x proportional to z। তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও, এটাও খুব সহজ আছে। তাহলে কীভাবে করবো দেখো, তো দেখে নাও, এটা হচ্ছে কত 3 নম্বর কোশ্চেন, x proportional to y এবং y proportional to কী বলে দেখে নাও, y proportional to 1/z। তাহলে আমরা ভেদের থেকে বলতে পারি কি x = ky, আর এখানটা এটা k1 দিলাম, আর y proportional to k2/z। ওকে, তাহলে y এর মান এখানে বসে দিই, তাহলে বা x = k1 × k2/z, তাহলে বা x = k1 k2/z, তাহলে বা z = k1 k2 × 1/x, যেটাকে উপর দিলাম এক্সটাকে নিচে নামালাম। তাহলে k1 k2 ধ্রুবক, তাহলে ধ্রুবক হলে একটা ধ্রুবক বলতে পারি z = k1/x, তাহলে ধ্রুবক আর সমান উঠে গেলে কি হয়, সমানুপাতিক চলে আসবে, তাহলে বা z সমানুপাতিক 1/x।
তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ কোনটা অপশান দেখে নাও, অপশান বি হবে কি সঠিক উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখে নাও 4 নম্বর কোশ্চেনটা কী আছে। এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ইকুয়াল টু এডি, কোণ এ বি ডি ইকুয়াল টু 30 ডিগ্রি হলে বি সি ডি এর মান কত হবে বের করতে বলছে। দেখে নাও, এ ইকুয়াল 90 ডিগ্রি, বি ইকুয়াল 30 ডিগ্রি, সি ইকুয়াল টু 45 ডিগ্রি, ডি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে সঠিক উত্তরটা কী হবে দেখে নাও। এখানে এর জন্য একটা ছবি আঁকতে হবে, তবে এটা বুঝতে পারো তোমরা। তা দেখে নাও, এই হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের, এটা যে বৃত্তস্থ চতুর্ভুজ মানে এখানটায় আসবে এটা। ওকে, এইভাবে হবে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি সর্বদা কী হতে হয়, 180 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণ আর এই কোণ। ওকে, এই কোণটা আর এই কোণটা, এই কোণটা, এই কোণটা সর্বদা সমষ্টি 180 হয়। এবার দেখুন এখানে বলেছে কি বিডি। ওকে, বিডিকে আমি এখানে যুক্ত করেছি, বিডি। এখানে কোশ্চেনে বলে দিয়েছে দেখে নাও, 4 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখে নাও, এ বি ইকুয়াল টু এডি, এ বি ইকুয়াল টু এডি। তাহলে এটা আর এটা দুটো সমান হলে তাহলে নিশ্চয়ই ত্রিভুজ এ বিডি, তাহলে ত্রিভুজ এ বিডি হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ দুটি বাহু সমান। এখানে আর কী বলেছে দেখে নাও, অ্যাঙ্গেল এ বিডি হচ্ছে 30 ডিগ্রি, এ বিডি এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ বিডি যদি 30 ডিগ্রি হয় আর এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, দেখে নাও এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা এ, এটা ডি, এটা বি, তাহলে এইটা 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা কত হবে, এইটাও 30 ডিগ্রি হবে, কারণ এই বাহু আর এই বাহু দুটো সমান, তাহলে এইটাও আমার 30 ডিগ্রি হবে। তাহলে এটা 30 ডিগ্রি হলো, এটা 30 ডিগ্রি হলো, তো দুটো 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই কোণটা কত হবে, একটা ত্রিভুজের 3টে কোণ সমস্যা হচ্ছে 180, তাহলে 180 থেকে 60 ডিগ্রি বাদ, 30 30 60 ডিগ্রি বাদ, তা 60 ডিগ্রি যদি বাদ দিয়ে দিই কত হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে 120 ডিগ্রি। ওকে, তাহলে এটা 120 ডিগ্রি হয়ে গেল। আমাকে কি বের করতে বলে কোশ্চেনে, বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি এটা কত বের করতে বলেছে। তাহলে এ বিডি যদি 30 ডিগ্রি হয় তাহলে বলতে পারি কি যে অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। পাশে লিখে দেবো যেহেতু এ বি ইকুয়াল টু এডি। ওকে, এটা তাই বলতে পারি অতএব অ্যাঙ্গেল বিএডি প্লাস 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা এই কোণটা আর এই কোণটা তিনটে যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বা অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু 180 মাইনাস 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু 120 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180, তাহলে বা অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180 মাইনাস বিএডির মান কত 120 ডিগ্রি, 120। তাহলে বা বলতে পারি অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু, ওকে, বিসিডি ইকুয়াল টু 180 থেকে 120 বাদ দিলে কত হবে, তাহলে 60 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার কত হবে 60 ডিগ্রি। অর্থাৎ এখানে যে অপশানটা আছে অপশান ডি হচ্ছে আমার কি সঠিক উত্তর, 60 ডিগ্রি কোণ হবে। দেখে নাও মেন এখানে আমরা বুঝতে পারছি এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি। তাহলে এই দুটো যোগফল যদি 180 হয় তাহলে 180 থেকে যদি 120 ডিগ্রি বাদ দিই 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা হচ্ছে কি 60 ডিগ্রি। ওকে, এটা 60 ডিগ্রি হবে। তো তোমরা ছবি দেখিয়ে অঙ্কটা করতে পারবে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট 5 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। বৃত্তটির কেন্দ্র থেকে ওই জ্যাটির দূরত্ব 6, ওই জ্যাটির দূরত্ব কত বের করতে, এই অপশান এ বলছে 6√2 সেমি, অপশান বি হচ্ছে 6 সেমি, অপশান সি হচ্ছে 9 সেমি, অপশান ডি হচ্ছে 2√6 সেমি। খুবই সহজ আছে দেখে নাও, এই অঙ্কটা খুবই সহজ আছে। কীভাবে করবো দেখো। তাহলে কোশ্চেন নাম্বার 5। ওকে, কী বলেছি দেখো না, এটা একটা বৃত্ত আছে, ধরলাম একটা জ্যা আছে। ওকে, একটা জ্যা আছে, জ্যাটা কী বলেছি দেখো না, এখানে একটা বৃত্তের জ্যা আছে, জ্যাটা হচ্ছে 18 সেমি, আমি নাম দিলাম এ বি। তাহলে এ বি
ইকুয়াল টু 18 সেন্টিমিটার। ওকে, 18 সেন্টিমিটার। তারপরে কী বলতে কেন্দ্রের সমকোণ উৎপন্ন করলো, তাহলে এখানে যদি কেন্দ্র হয়, ধরলাম এটা কেন্দ্র, তাহলে এখানে যে ও কেন্দ্র কোণ হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, তাহলে এটা 90 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলছে বৃত্তটির কেন্দ্র থেকে ওই জায়গাটির দূরত্ব কত, বৃত্তটির কেন্দ্র থেকে এর দূরত্ব কত, তাহলে এটা ডি দিলাম। তার মানে ওডি কত বের করতে হবে, ওডি সেই দূরত্বটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কীভাবে বের করে দেখানো, খুবই সহজ আছে। এটা একটা জিনিস বুঝে নাও, এই টোটাল অ্যাঙ্গেলটা কত আছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি পয়েন্ট থেকে যদি অর্ধেক করে দিই, তাহলে বলতে পারি অ্যাঙ্গেল এ ও ডি। ওকে, এ ও ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি ও বি ইকুয়াল টু 45 ডিগ্রি, তাই না? অর্ধেক করে দিলে এটা 45 ডিগ্রি হয়ে যাবে, এটাও 45 ডিগ্রি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এবার টোটালটা দেখে নাও 18 আছে, তাই না? আর কেন্দ্র থেকে অবিলম্ব টানলে এটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তাহলে এটা যদি 18 হয়, তাহলে এইটাও 9 হবে আর এটাও 9 হবে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি কি এডি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। এবার দেখো না, এইটাকে ছোট্ট করে একটা ত্রিভুজে যদি তুলে নিই, এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, এইভাবে একটা ত্রিভুজ আছে। এটা কি আছে দেখে নাও, এটা হচ্ছে ডি, এইটা হচ্ছে আমার এ, ওকে, আর এইটা হচ্ছে ও। দেখো না, এ ডি ও, এ ডি ও, এটা হচ্ছে কত 45 ডিগ্রি। আমরা জানি এডিটা কত 9, আর এখানে ডিওটা বের করতে হবে, এটাই আমরা জানি না। তাহলে দেখে নাও, ভূমি বের করতে হবে, লম্ব দেওয়া আছে। তাহলে ভূমি লম্ব সঙ্গে কী সম্পর্ক আছে, ট্যান থিটা। তাহলে বলতে পারি অতএব ট্যান 45 ডিগ্রি। ওকে, ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি গেল এডি লম্ব বাই ভূমি, এডি বাই ওডি। তাহলে বা বলতে পারি ওডি ইকুয়াল টু এডি, এডির মান কত দেখে নাও, এডি হচ্ছে কত আমার লিখলাম কি 9 বাই ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান কত 1, তাহলে 9/1, তাহলে বা ওডি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। তার মানে হচ্ছে কি জ্যা থেকে বৃত্তের কেন্দ্রে যে দূরত্বটা হবে সেটা কত হবে 9 সেন্টিমিটার হবে। অর্থাৎ এখানে যে অপশানটা আছে দেখে নাও, অপশান সি হচ্ছে কি আমার সঠিক উত্তর 9 সেন্টিমিটার। দেখে নাও, এবার ছবিটাকে ক্লিয়ারভাবে বুঝবে, ছবিটা বুঝতে পারলি তোমার অঙ্কগুলো সহজই হয়ে যাবে। ওকে, তার নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে কি 6 নম্বর কোশ্চেনটা কী বলে দেখে নাও, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের আয়তনের অনুপাত এই অপশানে আছে 8:27, অপশান বি আছে 64:729, অপশান সি হচ্ছে 4:9, অপশান ডি হচ্ছে 3:2। তাহলে দেখে নাও এই অঙ্কটা খুব সহজ আছে। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও, এটা গোলক থেকে দিয়ে দিয়েছে কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার হচ্ছে কি 6, তার দুটি গোলক আছে। ধরলাম এর ক্ষেত্রফল হচ্ছে কি, এটা ধরলাম এর ব্যাসার্ধ হচ্ছে কি R1, এর ব্যাসার্ধ হচ্ছে R2, এর ক্ষেত্রফল হচ্ছে A1, এর ক্ষেত্রফল হচ্ছে A2। ওকে, তাহলে গোলক দুটি বলছে কি দেখে নাও, গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফল। ওকে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে সমগ্রতলের ক্ষেত্রফল। আমরা জানি কি প্রথম গোলকের ক্ষেত্রফল হবে কি A1 ইকুয়াল টু 4πr1 স্কোয়ার, আর A2 ইকুয়াল টু হবে কত 4πr2 স্কোয়ার। তাহলে অতএব A1 বাই A2 ইকুয়াল টু 4πr1 স্কোয়ার বাই 4πr2 স্কোয়ার। এখানে দুটো অনুপাত দেখানো বলে দিয়েছে যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, অর্থাৎ এখানে বলছে A1 বাই A2 ইকুয়াল টু 4/9। এখানে কোশ্চেনে বলে দিয়েছে দেখো বক্রতলের দুটোর ক্ষেত্রফলের অনুপাত 4:9। তাহলে যদি এখানে বসে দিই 4π কাটবে, তাহলে বা 4/9 ইকুয়াল টু R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। তার মানে বলতে পারি বা R1 বাই R2 তাদের হোল স্কোয়ার ইকুয়াল টু 2/3 তার হোল স্কোয়ার। তাহলে বলতে পারি এখানে বা R1 বাই R2 ইকুয়াল টু 2/3। তার দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত আমরা পেয়ে গেলাম R1 বাই R2 ইকুয়াল টু 2/3। কিন্তু আমরা কী বের করতে বলি দেখো, কোশ্চেন বলছে কি তাদের আয়তনের অনুপাত। তাহলে এর আয়তন যদি V1 হয়, এর আয়তন যদি V2 হয়, তাহলে বলতে পারি কি অতএব V1 ইকুয়াল টু 4/3 পাই R1 কিউব, আর V2 ইকুয়াল টু 4/3 পাই R2 কিউব। তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে এখানে বলতে পারি কি অতএব
v1 বাই v2 ইকুয়াল টু 4/3 পাই r1 কিউব ডিভাইড বাই 4/3 পাই r2 কিউব। তা 4/3 পাই কেটে যাবে, তাহলে v1 বাই v2 ইকুয়াল টু r1 বাই r2 তাদের হোল কিউব। আচ্ছা r1 বাই r2 মান কত বেরিয়েছে 2/3। তাহলে যদি বসিয়ে দিই এখানে, তাহলে এখানে বসিয়ে দিলে কী হবে দেখে নাও, তাহলে বা v1 বাই v2 বাই 2/3 তার হোল কিউব। ওকে, তাহলে 2/3 তার হোল কিউব, তাহলে যদি আমরা কিউব করি কত আসবে দেখুন, তাহলে বা v1 ইস টু v2 ইকুয়াল টু 2 এর কিউব করলে কত হয় 8, 8 ইস টু 3 এর কিউব করলে 27। তাহলে অ্যান্সার হচ্ছে কি 8 ইস টু 27। তাহলে অপশানটা কী আছে দেখে নাও, অপশান এ। তাহলে অপশান এ হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট তাহলে 1 নম্বরের সমস্ত এমসিকিউ কোশ্চেন শেষ হয়ে গেল। নেক্সট 2 নম্বরের কোশ্চেনটা দেখে নাও কী আছে, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টা প্রশ্নের শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে প্রথম প্রশ্নটা কি দেখে নাও, 100 টাকার 1 বছরের সুদ 1 টাকা হলে 1 টাকার 1 বছরের সুদ কত টাকা হবে? খুবই সহজ আছে দেখে নাও। তাহলে এটা আমরা ডাইরেক্ট মানে বের করতে পারি যে 100 টাকার 1 বছরের সুদ। ওকে, 100 টাকার কী বলে দেখে নাও, 100 টাকার 1 বছরের সুদ। ওকে, কত বোঝে 1 টাকার 1, তা 1 টাকার 1 বছরের সুদ কত হবে দেখে নাও। আমরা নর্মালি জানি কি যে পি ইকুয়াল টু, এখানে 100 টাকা বলে দিচ্ছে, এটা 2 এর দাগের। ওকে, 2 এর 1, পি হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ, টি ইকুয়াল টু 1 বছর। ওকে, টি ইকুয়াল টু 1 বছর বলছে, 1 বছরের সুদ 1 টাকা, আই ইকুয়াল টু 1 টাকা। তাহলে ফর্মুলা কি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আমাকে কী বের করতে হবে, এখানে আর বলে দেয়নি, তাহলে আর বের করতে আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পিটি। ওকে, তাহলে আই হচ্ছে 1 টাকা হচ্ছে 1 ইন্টু 100 বাই পি হচ্ছে 100, টি হচ্ছে 1, তাহলে 100 কাটলো, আর ইকুয়াল টু 1%। ওকে, আরটা পেয়ে গেলাম 1%। দ্বিতীয় ক্ষেত্রে কী বলছে, 1 টাকার 1 বছরের সুদ, দ্বিতীয়টার আসল কী বলছে, পি ইকুয়াল টু 1 টাকা, টাইমটা বলছে 1 বছর। ওকে, সুদের হারটা কি 1%, তাহলে সুদটা কত হবে বের করতে হবে। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে কত হচ্ছে, দেখ পি এর মান হচ্ছে কত, 1 টাকার 1% হারে 1 বছরের সুদ বাই 100। তাহলে আই ইকুয়াল টু এখানে 1/100 এত টাকা, বা আমরা বলতে 0.01 টাকা এইটা। ওকে, তাহলে এইটা হবে কি সঠিক উত্তর। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, এইভাবে করতে পারো, বা আমরা এইভাবে ঐকিক নিয়ম আকারেও করতে পারি। শর্টে 100 টাকার 1 বছরের সুদ 1 টাকা। ওকে, 1 টাকার 1 বছর সুদ 1/100, তাহলে 0.01 টাকা। তাহলে এইটা একটা লাইনে হয়ে যাবে, এইটুকুর মধ্যে দেখে নাও, এইগুলো আর করতে হবে না। এইগুলো হচ্ছে যে কোনো অঙ্ক করতে গেলে এই নিয়মটা আছে, যখন তুমি এমসিকিউ করবে এইভাবে করবে, 100 টাকার 1 বছরের সুদ 1 টাকা, 1 টাকার 1 বছর সুদ 1/100, তাহলে 1/100 করলে কত হচ্ছে দেখো না 0.01 টাকা। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো পরীক্ষার জন্য যদি এই অঙ্কটাই আসে এইভাবে করবে, এইটা অ্যান্সার আসবে। ওকে, তাহলে নেক্সট দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কী বলেছে, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। ওকে, বলছে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে হবে যখন বলে ড্যাশ দিই, তাহলে এটা কী হবে দেখে নাও, কোশ্চেনটা বলে দিয়ে দেখে নাও। কোশ্চেনটা কী বলে, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। ওকে, এটা বলেছে এই সমীকরণ বীজ দুটি পরস্পর অনন্য। ওকে, অর্থাৎ একটা যদি আলফা হয় পরেরটা 1/α হবে। ওকে, অনন্য করলে তাহলে এখানে বলছে কি অনন্য করলে পরস্পর অনন্য হবে যখন, অনন্য কখন হবে, যখন কি এর মধ্যে কোনটা সমান হবে সেই জন্য। তাহলে একটা কাজ, এটাকে সিধা আচার্য ফেলে এক্স ইকুয়াল টু বলতে পারি মাইনাস বি, তার মাইনাস কিউ প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার মাইনাস 4ac, 4a হচ্ছে পি, সি হচ্ছে আর, ডিভাইডেড বাই 2a তারপর 2p। ওকে, তাহলে এখানে দুটো রুট পেলাম, x1 ইকুয়াল টু বলতে পারি মাইনাস কিউ প্লাস রুট অফ কিউ স্কোয়ার মাইনাস 4pr বাই 2p, আর x2 তাহলে এখানে দুটো বীজ দিলাম, x1 x2 দুটো বীজ দিলাম, তাহলে মাইনাস কিউ মাইনাস রুট অফ কিউ স্কোয়ার মাইনাস 4pr বাই 2p। তাহলে বীজ দুটি x1 এবং x2
পরস্পর অনন্যক, পরস্পর অনন্যক, পরস্পর অনন্যক। এখানে বলে যে কি পরস্পর অনন্যক হলে, অনন্যক যদি হয় তাহলে কী হবে দেখুন, অনন্যক হলে তাহলে অনন্যক যদি এক্স পরস্পর অনন্যক, অতএব x1 ইন্টু x2 ইকুয়াল টু 1। তাহলে অনন্যক করে দুটো গুণফল 1 হয়ে যাবে। তাহলে গুণফল যদি 1 হয় তাহলে এই দুটোকে গুণ করব, তাহলে কত আসবে দেখে নাও, মাইনাস কিউ প্লাস রুট অফ কিউ স্কোয়ার মাইনাস 4pr ইন্টু বাই 2p ইন্টু এর সঙ্গে এটা গুণ হবে মাইনাস কিউ মাইনাস রুট অফ কিউ স্কোয়ার মাইনাস 4pr বাই 2p। ওকে, তাহলে ইকুয়াল টু 1। এবার দেখে নাও উপর দিকে এটাকে যদি আমি এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, দেখে নাও এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফর্মুলা ফেলি তাহলে বলতে পারি কি মাইনাস কিউ, তাহলে বা মাইনাস কিউ এর হোল স্কোয়ার, ওকে, মাইনাস রুট অফ কিউ স্কোয়ার মাইনাস 4pr তার হোল স্কোয়ার। তাহলে এটা আছে এ, এটা হচ্ছে বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 2p গুণ হয়ে 4p স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, এখানে 1 আছে। তাহলে কত পাবো দেখুন এখানে আমরা, তাহলে বা বলতে পারি কি কিউ স্কোয়ার মাইনাস রুটটা উঠে যাবে, তাহলে এখানে পাচ্ছি কি কিউ স্কোয়ার মাইনাস 4pr বাই 4p স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে বা কিউ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4pr বাই 4p স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কিউ স্কোয়ার কাটবে, তাহলে বা 4pr বাই 4p স্কোয়ার, তাহলে 4p কাটবে, একটা পি থাকবে ইকুয়াল টু 1। তাহলে বা আর ইকুয়াল টু পি বা পি ইকুয়াল টু আর। তাহলে এইটা হবে অ্যান্সার, পি ইকুয়াল টু আর। তাহলে পি ইকুয়াল টু যদি আর হয়ে যায় তবেই এই যে সমীকরণ যে বীজ হবে সেটা পরস্পর অনন্যক হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে এইভাবে করলে দেখবে পি ইকুয়াল টু আর আসবে, সেটাই হবে সঠিক উত্তর। তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার কত আছে, কোশ্চেন নাম্বার 3। 5√6 এর করণীয় নিরসক উৎপাদক রুট অফ 2x হবে, x এর মান ড্যাশ, x এর মান কত হবে দেখে নাও। খুবই সহজ কোশ্চেন আছে। তাহলে দেখে নাও কী হয়েছে 2/3। ওকে, 5√6 এর সঙ্গে রুট অফ 2x যদি গুণ করে তাহলে এটাকে করণীয় নিরসক হবে। করণীয় নিরসক মানে কি রুট আর থাকবে না, তাহলে রুট আর থাকবে না, 5 তো ইন্টিজার, তাহলে 5 থাকবে, আর √6টা তাহলে এটা গুণ করার পর √6 আর থাকবে না, তাহলে এটা কী হয়ে যাবে, তাহলে শুধু 6 হয়ে যাবে। ওকে, তাহলে 5 ইন্টিজারটা থাকবে, এখানে কোনো করণীয় নেই, করণীয় আছে শুধু √6 এর উপর। তাহলে এর সঙ্গে রুট অফ 2x গুণ করলে আর যেটা অ্যান্সার আসবে সেটা রুট থাকবে না, অর্থাৎ এই দুটো গুণ করলে আমার 5 × 6 হয়ে যাবে। তাহলে এটা গুণ করা যায় কত হচ্ছে দেখে নাও। তাহলে আমি বলতে পারি 5 × রুট অফ 6, 6 দুগুণে 12, দেখে নাও 6 দুগুণে 12 হচ্ছে এটা 12x ইকুয়াল টু 5 × 6। তাহলে বা রুট অফ 12x ইকুয়াল টু 5 × 6/5, 5 5 কাটো, তাহলে এখানে বলতে পারি কি রুট অফ 12x ইকুয়াল টু 6, দুদিকে স্কোয়ার করে দাও, তাহলে রুট আর থাকছে না, তাহলে 12x ইকুয়াল টু 6 দুগুণে 6 6 36, 36। ওকে, তাহলে x ইকুয়াল টু 36/12, 3 × 36 3, তাহলে x ইকুয়াল টু 3। ব্যাস হয়ে গেল স্যার। তাহলে এটাই হচ্ছে উত্তর। দেখে নাও মেন করণীয় নিরসক মানে কি আমার করণীয় বা রুট থাকবে না। তাহলে এর সঙ্গে এর মধ্যে কোথায় রুট ছিল, শুধু √6 এর উপর, তাহলে শুধু 6 করে দেবো, এটার গুণফল 5 × 6 হবে। তাহলে এবারে এটাকে আমরা সমাধান করে এক্সট্রা বের করবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন কী বলে দেখে নাও, কেন্দ্রীয় বৃত্তে এবি হলো ব্যাস ভিন্ন একটি জ্যা, ক্ষুদ্রতম চাপের উপর পি একটি এরূপ বিন্দু যে এ ও বি 90 ডিগ্রি হলে এ পি বি ড্যাশ হবে, এর মান হবে। দেখে নাও খুবই সহজ আছে কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেন বললাম, এইটা হচ্ছে আমার হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে আমার এবি, ব্যাস ভিন্ন চাপ। ওকে, তাহলে ব্যাস ভিন্ন জ্যা, তাহলে এইটা হচ্ছে আমার এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওকে, এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন। তাহলে এই ক্ষুদ্র যে চাপ বৃত্ত চাপ আছে তার মধ্যে যে কোনো একটা বিন্দু আমি পি ধরলাম, তাহলে এইখানটায় এই অ্যাঙ্গেলটা কত হবে বের করতে বলেছে। ওকে, এটা কত হবে বের করতে হবে। তা তার আগে আমরা বৃত্তস্থ কোণ বের করব। তাহলে এখান থেকে এইভাবে লম্ব টানবো একটা, এইভাবে এখানে টানবো, তাহলে এই কোণটা কত বের করবো, এটাকে আমি ধরলাম কি কিউ বিন্দু। তাহলে আমরা জানি থিওরি থেকে আমরা জানি
যে দেখে নাও অ্যাঙ্গেল ওকে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ কিউ বি। ওকে, বৃত্তস্থ ডবল, এটা হচ্ছে কি এই কোণটা হবে এই কোণটা ডবল, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা অ্যাঙ্গেল ওকে অ্যাঙ্গেল এ কিউ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও বি বাই 2। তাহলে এ ও বি কোণটা কত বলছে, বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন হয়েছে, এখানে বলেছে কি অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি সমকোণ, তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি বাই 2, তাহলে কত হচ্ছে অ্যাঙ্গেল এ কিউ বি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পেলাম আমরা 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে দেখে নাও, এই কোণটা কত হবে, তাহলে এখানে দেখে নাও এ চতুর্ভুজ হচ্ছে একটা এ কিউ বিপি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, দেখো না এ কিউ বিপি হলো কি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হলে তাহলে এর বিপরীত দুটো কোণের যোগফল কী হয় 180 হয়, তাহলে আমরা জানি কি তাহলে অতএব অ্যাঙ্গেল এ কিউ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ পি বি ইকুয়াল টু 180। ওকে 180, তাহলে বা অ্যাঙ্গেল এ পি বি ইকুয়াল টু 180 মাইনাস অ্যাঙ্গেল এ কিউ বি, তাহলে এ কিউ বি কত 45 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে বা অ্যাঙ্গেল এ পি বি ইকুয়াল টু দেখো না 45 বাদ দিলে 135 ডিগ্রি, তাহলে কত হবে এপিবি অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি। তাহলে এখানে সঠিক উত্তরটি কত হবে 135 ডিগ্রি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, তাহলে এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকা দরকার, তবেই তুমি এগুলো করতে পারবে। তো নেক্সট 5 নম্বর কোশ্চেনটা কি আছে দেখে নাও, দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা সর্বাধিক হতে পারে ড্যাশটি, উত্তর হবে 4টি। কী হবে দেখে নাও, দুটি বৃত্ত বলে দিয়েছে এখানে, তাহলে এখানে একটা বৃত্ত আছে আর এখানে একটা বৃত্ত আছে, তাহলে প্রথমটা একটা এই স্পর্শক যাবে, এইটা একটা স্পর্শক হবে, যদিও স্পর্শক হয়নি, তো আর একবার ছবি দেখাচ্ছি তোমাদের, এইটা আর এটা। ওকে, তাহলে একটা স্পর্শক এই বরাবর হবে একটা, আর একটা হবে এই বরাবর। ওকে, দুটো স্পর্শক হলো, আর একটা স্পর্শক এই বরাবর হবে, দেখে নাও এটা যাবে, আর একটা স্পর্শক যাবে এই বরাবর। তার টোটাল কটা হচ্ছে দেখে নাও, 1 2 3 4টে, তা টোটাল যে স্পর্শক সংখ্যা হবে সেটা কত হবে 4টি। ওকে, তাহলে এটা কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 হচ্ছে 4টি হচ্ছে কি সাধারণ স্পর্শক হবে। ওকে, তার নেক্সট এবার দেখে নাও লাস্ট কোশ্চেন আছে শূন্যস্থান পূরণের 6 নম্বর কোশ্চেনটা, লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা কটি ড্যাশটি বলেছে, তাহলে সহজে এটা লম্ববৃত্তাকার চোঙ আঁকলে তুমি বুঝতে পেরে যাবে। এটা 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন দেখেন এটা কি বলেছে, লম্ববৃত্তাকার চোঙ, তোলাম এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এখানে ক্ষেত্রফল আমরা ক্যালকুলেট করবো, দেখে নাও প্রথমে এটা একটা ক্ষেত্রফল দেখে নাও, উপরিতল বৃত্তাকার বা সার্কুলার তল আছে দেখে নাও, এটা হচ্ছে 1 নম্বর তল। ওকে, আর একটা নিচে আছে দেখে নাও একটা, তাহলে 2 নম্বর তল। আর একটা যে বক্রতলটা আছে, যে কভারটা, টোটাল যে কভারটা দেখো না, এটা যে লম্ববৃত্তাকার চোঙ হয়। ওকে, তাহলে দেখে নাও এর এই তলটা আছে একটা, এখানে একটা তল আছে দুটো, আর এই কভার যে পাশ যে কভারটা আছে এইটা একটা, তাহলে এই একটা 3টে, তার টোটাল 3টি। ওকে, তাহলে এখন লম্ববৃত্তাকার চোঙের টোটাল কটি তল আছে, 3টি তল আছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে যেই কোশ্চেনগুলো আলোচনা করলাম, যেই প্রবলেমগুলো করে দিলাম, যে অঙ্কগুলো করে দিলাম, সেগুলো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।